স্বাগত 2025 নতুন বছরের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়। সচিবালয়ে আগুনের পেছনে নাশকতা নেই, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। রাজশাহী শহরে বাস টার্মিনালটি ব্যবহার হচ্ছে গ্যারেজ হিসেবে, বাড়ছে যানজট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছেন তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। আধার শেষে আলোর দিশায় শুরু হলো নতুন ভোরের যাত্রা। ইতিহাসের বুকে অনেক ঘটনার সাক্ষ্য রেখে কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। স্বৈরশাসনকে বিদায় জানিয়ে 2024-এ দেশে মানুষ দেখেছে এক নতুন ভোর। বিগতের হিসাব আর আগামীর সম্ভাবনার মাঝেই নবপ্রত্যাশার গল্প তুলে ধরেছেন সঞ্জয় অধিকারী। মনে দেখা আলোর সাথে বিদায় নিল বহু ঘটনা, রটনা, সমস্যা ও সম্ভাবনার সমীকরণে সাজানো 2024 সালের শেষ দিনটি। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন, টানা চতুর্থবারের মতো একই দলের শাসনের মোড়কে শোষণের মাধ্যমে বিগত বছরের যাত্রা শুরু হলেও ঋতুচক্রের মতোই বছর জুড়ে পাল্টেছে দেশের রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতি। 24-এর ছাত্র জনতা গড়ে নতুন ইতিহাস। এই জাতির জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। প্রতিবাদ, স্লোগান, বিপ্লব, ক্ষমতার পালাবদল, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের আখ্যানে নতুন দিনের ইতিহাস রচিত হয়েছে, খানিকটা জেনজির বয়ানের মতো নতুন ভাষায়। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে কঠিনতর করেছে, আবার নানামাত্রিক দুর্নীতি জনজীবনের স্বস্তি কেড়ে নিয়েছে। 2024-এ যে স্বৈরাচার শেখ হাসিনার যে পতন হয়েছে এবং নতুন বছরে এসে আমরা সে প্রত্যাশা করি যে রাষ্ট্র সংস্কারে যে 31 দফার যে রূপরেখা দেওয়া হয়েছে, আস্তে আস্তে করে যাতে এগুলিকে শতভাগ ইমপ্লিমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র আমরা উপহার দিতে পারি। তবু থেমে থাকেনি বাংলাদেশ। ব্যক্তি থেকে জাতিগত অবস্থানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে গেছে বারবার। এই 24কে উদাহরণ হিসেবে সামনে রেখে আমাদের 2025 কিংবা পরবর্তী বছরগুলোতেও আমরা আমাদের মতো করে একটি বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশে প্রতিজন মানুষ তার যার যার অবস্থান থেকে নিরাপদ থাকবে। মতামত প্রকাশের ক্ষেত্রে বা মতামত প্রকাশ করতে গিয়ে কেউ কোনো হয়রানি মামলার শিকার হবে না। রাজনীতি ও অর্থনীতির পাশাপাশি একদলীয় প্রভুত্বের বিবর্ণতায় আচ্ছন্ন শিল্পাঙ্গনেও নতুন সম্ভাবনার রং ছড়িয়েছে দেশ জুড়ে আঁকা গ্রাফিতি। 16 বছর পর আমরা উন্মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে যাচ্ছি। এর থেকে আনন্দের আর কিছু মনে হয় নাই। শিল্পাঙ্গনকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই নতুন 25 থেকে আমরাকে সেই আদর্শে উদ্বুদ্ধ হতে হবে যে আমরা কথা বলবো আমাদের দেশ নিয়ে, জাতি নিয়ে, যে কোনো স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে। পরিবর্তিত পরিস্থিতিতে জনমনে নতুন আশার সঞ্চার হয়েছে। নতুন বছরে স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মাঝে। প্রতিটি রাত যেমন নতুন দিনের আগমনের মঞ্চ তৈরি করে, তেমনি মানুষের জীবনে হাজারো হতাশা, ব্যর্থতা, জয় পরাজয় নতুন করে নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। অনাগত ভবিষ্যৎ হয়তো সবার অলক্ষ্যে সেই সফলতার গল্পই বুনতে শুরু করেছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, পুরনো বছরের প্রাপ্তি এবং নতুন বছরের প্রত্যাশা নিয়ে রংপুর থেকে আরও জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল। বাদল, শুনতে পাচ্ছেন আশা করি। নতুন বছরের শুভেচ্ছা আপনাকে শুরুতেই। নতুন বছর নিয়ে আপনার প্রত্যাশা এবং পুরনো বছরে কি কি প্রাপ্তি হলো সেটি সম্বন্ধে আমাদের জানান। ধন্যবাদ আফিফা আপনাকে। প্রথমে আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। গত 2024 রংপুরের জন্য ছিল একটি আমাদের কাছে গর্বের বছর।
এই 2024 16ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কাছে সামনে দাঁড়িয়ে বুক চিরিয়েছে, বলেছিল গুলি করলে গুলি কর, এবং পুলিশের গুলিতে নির্মমভাবে সে নিহত হয়। সে আবু সাইদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মূলত সারা দেশ আন্দোলনে উত্তাল হয়ে উঠছিল, যার পরিণতিতে আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা। তাই আজকে আমাদের রংপুরের মানে 2024 সালটা ছিল রংপুরের মানুষের জন্য অত্যন্ত গর্বের। এবং এছাড়া গত বছর আমাদের এখানে মোটামুটি সব জিনিসপত্রের দাম একটু বেশি ছিল, তবে অন্যান্য যে সমস্যা ইয়াগুলো ছিল তার কোনো মোটামুটিভাবেই চলছিল। তবে সামনের বছরে যে আমাদের আগামী আজ থেকে যে নতুন বছর শুরু হলো, আমাদের প্রত্যাশা হচ্ছে রংপুরের মানুষের দীর্ঘদিনের বৈষম্য, এখানকার মানুষ যেটা বলে, এখানকার মানুষের প্রত্যাশা যে বৈষম্য, এখানে উন্নয়ন যে বৈষম্য আছে সে উন্নয়ন বৈষম্যগুলো দূর করা। যদিও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে রংপুর তার জেলা এবং রংপুরের দায়িত্ব উনি নিজে নিয়েছেন, তো আমরা আশা করব যে এই বছর রংপুরে ব্যাপক উন্নয়ন হবে। আর একটা বিষয় আপনাকে বলে রাখি যে রংপুর হচ্ছে শস্য ভাণ্ডার ক্ষেত্র, তা এখানে ব্যাপক চাষাবাদ হয় সবজি সহ বিভিন্ন, এবং সেদিক থেকে বলতে পারি যে রংপুরে সব দিক দিয়ে সমৃদ্ধ। আগামী এবছর আরও ভালোভাবে কাটবে, মানুষের মধ্যে আনন্দ দিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ বছরটি পার হবে। এটাই আমার কাছে এই মুহূর্তের খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি লিয়াকত আলী বাদল। সচিবালয়ে আগুনের পেছনে নাশকতার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তারা গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের উৎপত্তি আর ভবনের ডিজাইন ও বাতাসের গতির কারণে আগুন একই সাথে ছড়িয়ে পড়ে একাধিক জায়গায়। রিপোর্ট মেহেদী হাসানের। গত বুধবার রাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর গঠন করা হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক প্রতিবেদন জমা দিতে যাদের সময় বেঁধে দেয়া হয়েছিল 3 দিন, 2 দিন বেশি সময় নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে দেয়া হলো সেই প্রতিবেদন। এরপর ব্রিফিংয়ে কমিটির সদস্যরা জানান, ভিডিও ফুটেজ ও আলামত থেকে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন আগুন লেগেছে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, যেটা পুরোপুরিভাবে মিলে গেছে। আগুনের সূত্রপাতটা সময়টা 1:32 থেকে 1:39। সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। ল্যাবে নমুনা পরীক্ষা করে সেনাবাহিনীর বিস্ফোরক দল নিশ্চিত হয়েছে এখানে কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি। হাই এন্ডের আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেকট্রোমিটার, তারপর আইটেমাইজার, এক্সপ্লোসিভ ডিটেক্টর, এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখি। আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ এখনো সম্ভব হয়নি, তবে অধিকাংশ নথি অক্ষত আছে। অতএব এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত, এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাআল্লাহ বলতে পারবো। আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক, বিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত, কিভাবে করা উচিত, আমরা সেগুলো সাজেস্ট করব। আগুনের উৎসের বিষয়ে নিশ্চিত হলেও টেস্টের জন্য কয়েকটি নমুনা বিদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। বুয়েটের বিশেষজ্ঞ দল এবং ফায়ারের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সচিবালয়ে আগুন লাগার ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে ফুটেজ প্রকাশ করা হয়। দর্শক দেখুন তার কিছু অংশ।
রাজশাহী শহরে যানজট নিরসন ও যাত্রীদের উন্নত সেবা দিতে 2004 সালে নওদাপাড়ায় তৈরি করা হয় নতুন বাস টার্মিনাল, কিন্তু টার্মিনালটি এখন ব্যবহার হচ্ছে গ্যারেজ হিসেবে। এদিকে বাসগুলো যেখানে সেখানে যাত্রী ওঠানামা করায় বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য, হাসান আল মুবিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর নওদাপাড়ায় নতুন বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসগুলো ছেড়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা হয়নি। বাসগুলোতে যাত্রী ওঠানামা করে শহরের বিভিন্ন জায়গা থেকে। শহরের ব্যস্ততম ভদ্রা মোড়, বিন্দুর মোড়, গ্রেটার মোড়, রেল স্টেশনের সামনের রাস্তা, তালাইমারি মোড়, বহরমপুর মোড় সহ বিভিন্ন জায়গায় অস্থায়ী কাউন্টার থেকে যাত্রী নেয় যানজট বেড়েই চলেছে। অহরহ ঘটছে দুর্ঘটনা। এদের বাসের কোনো সিস্টেম নাই, 4 লেন করে দেয়। অনেক দূরে যেয়ে নামতে হয়, একটু রাস্তার পাশে যেয়ে নামতে হয়। একটু 19-20 হলেই মনে করেন যে অ্যাক্সিডেন্ট। এই টার্মিনালটা অন্য জায়গায় নিয়ে গেলে সবচেয়ে বেটার। নতুন বাস টার্মিনালটি ব্যবহার হচ্ছে বাস রাখা, ধোয়া মোছা ও চালকদের বিশ্রাম নেয়ার কাজে। রেলগেট থেকে ভদ্রা পর্যন্ত যেতে আমাদের অনেক প্রিপারেশন হতে হয়, অনেক লোকের জান গেছে, অনেক লোক পঙ্গু হয়েছে। উন্মুক্ত করে দিয়ে যদি এই টার্মিনালটাকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করা যায়, নিরাপদে আমরা চলাফেরা করতে পারবো। এদিকে বাস মালিকরা বলছেন অন্য কথা। নতুন টার্মিনালের ব্যবস্থাপনা ঠিক না থাকায় শহরের বিভিন্ন জায়গা থেকে যাত্রী আনা নেওয়া করতে হচ্ছে। আমাদের যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ওইখানে আসলে গাড়ি রাখার যে জায়গাটা সেটার পর্যাপ্ত। প্রায় এখান থেকে গাড়ি নিয়ে যদি যায় তা আমাদের গাড়ি রাখাতে ব্যবস্থা করতে হবে। সেই জন্য ওই টার্মিনালটা আরও পরিকল্পিতভাবে বড় করতে হবে এবং উঁচু করতে হবে। এদিকে টার্মিনালটি স্থানান্তরে বাস মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। যারা মালিক সমিতি আছে এখানে, শ্রমিক সমিতির কথা বলছি, তো আমরা পর্যায়ক্রমে আমরা এগুলোকে আমরা নিয়ে যাবো ওদিকে, বিশেষ করে যে গাড়িগুলো দূরপাল্লার। 7.41 একর জায়গায় 7,16,78,000 টাকায় তৈরি হয়েছে এই টার্মিনাল। এটি দ্রুত চালুর দাবি নগরবাসীর। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 2024 সাল বাংলাদেশের গণমাধ্যমের জন্য স্বাধীনতার দুয়ার খুলে দেয়। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন সাংবাদিকদের যেমন মুক্ত সাংবাদিকতার সুযোগ করে দেয়, তেমনি দখল হওয়া অনেক গণমাধ্যম আবারও ফিরে আসে। সঞ্জয় অধিকারীর আরও একটি রিপোর্ট। 2015 সালের 5 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে 6 জানুয়ারি গভীর রাতে কর্মস্থল থেকে 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করা হয়। মিথ্যা মামলা সাজিয়ে বন্দী করে রাখা হয় তাকে। আব্দুল সালাম সাহেব একজন এমন একজন মানুষ যে কিনা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। সে কিন্তু এসব কখনোই মানেনি যে না আমি মিথ্যা প্রকাশ করব বা কিছু। নো, হি ওয়াজ অলওয়েজ কম্পিটেন্ট উইথ যে না আমার সত্য প্রকাশ করতে হবে, হোয়াট এভার দ্য থিং ইজ। সেটা সরকারের এগেনস্টে হোক বা বিরোধী সরকারের এগেনস্টেই হোক না কেন, আমরা সত্য প্রকাশ করব। যার কারণে কিন্তু এই ইনসিডেন্টগুলো হলো। এরপর দীর্ঘ 2.5 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক অত্যাচারের মধ্যে কাটাতে হয় 21-এর কর্ণধারকে। এরই মধ্যে শুরু হয় প্রতিষ্ঠানটি দখলের ষড়যন্ত্র। 25 নভেম্বর গণমাধ্যমের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই দিন আওয়ামী লীগ সরকারের অলিগার্ক এস আলম গ্রুপ দখল করে দেশের শীর্ষ এই গণমাধ্যমকে। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই টেলিভিশনকে 9 বছরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 21 টেলিভিশনও দখল মুক্ত হয়। জনদাবির মুখে আবারও হাল ধরেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আমাকে অ্যারেস্ট করার কারণ তারা জানে যে আমি মাথা নত করার মতো লোক না, এবং আমি এই যে 21 টেলিভিশন নিয়ে এর আগেও অনেক সংগ্রাম করেছি। যখন একবার 2002 সালে বন্ধ হয়ে গেছিল, দীর্ঘ 5 বছর এই সংগ্রামের একটা ইতিহাস আছে। সুতরাং তারা জানতো যে আমাকে অ্যারেস্ট করে জেলে না ভরলে তারা এটা দখল করতে পারবে না। শুধু 21 টেলিভিশনই নয়, ফ্যাসিবাদের রোশানলে পড়া দৈনিক দিনকাল ও দৈনিক আমার দেশ পত্রিকাও ফিরে এসেছে। শুরু হয়েছে তাদের প্রকাশনা। আর বন্ধ হয়ে যাওয়া অন্তত 3টি বেসরকারি টেলিভিশন চ্যানেলও নতুন করে প্রচারের অপেক্ষায় আছে।
সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। বিপিএলে টানা 2 ম্যাচে দাপুটে জয় রংপুরের। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। রংপুরে চলছে আলু চাষের মহোৎসব। লক্ষ্যমাত্রার চেয়ে এবার চাষ হচ্ছে বেশি জমিতে। কৃষি বিভাগ বলছে এবার আলুর উৎপাদন ছাড়াবে 20 লাখ টন। আলু চাষে লাভ বেশি হওয়ায় আগ্রহ বাড়ছে চাষিদের। আলুর আবাদ বেড়েছে পঞ্চগড়েও। প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। রংপুরের কুয়াশা ঢাকা সকাল। শীত উপেক্ষা করেই আলু খেতে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। কেউ আবার নতুন করে শুরু করেছেন আলুর আবাদ। ইরুবোরো ধান কাটার পরপরই আলু চাষ শুরু করেন চাষিরা। বাজারে আলুর দাম বাড়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমরা বলতে পারতেছি না, যে লাভের আশা আমরা করছি, লাভ দেখতে পাবো কিনা। আলু 30-25 গেলেও আমার পোষবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার 54,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 12,000 হেক্টর বেশি জমিতে হয়েছে আলুর আবাদ। কৃষিবিদরা বলছেন আবহাওয়া অনুকূল থাকলে গতবারের চেয়ে এবার 5 লাখ মেট্রিক টন আলু বেশি উৎপাদন হবে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় রপ্তানি হবে 18 লাখ মেট্রিক টন আলু। এবার আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অনেক অর্জন হয়েছে। 66,280 হেক্টর জমিতে আলু রোপণ করেছে কৃষক ভাইরা। পঞ্চগড়েও চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার দ্বিগুণ জমিতে আলু চাষ হয়েছে। আলুর মান ভালো করতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আলুর ফলন ভালো হবে এ পর্যন্ত আমাদের যে ওয়েদার রিপোর্ট তাতে আশা করা যাচ্ছে। তবে বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই লাভ নিয়ে শঙ্কায় চাষিরা। হাজার হাজার একর জমি পঞ্চগড়ে আলুর আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবছর বীজ আলুর দাম অনেক বেশি থাকায় আমাদের বেশি দামে বীজ আলু কিনতে হয়েছে। সেই তুলনায় এবার আবাদ অনেক বেশি হয়েছে। কামলার দাম, মজুরি খরচ, সার, একটা সারের বস্তা কিনতে হয় 200-300 টাকা বাড়তি দিয়ে। চলতি মৌসুমে জেলায় 14,145 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। বর্ষ পরিক্রমায় যুক্ত হলো আরেকটি পালক। নতুন একটি বর্ষে পদার্পণ করল বিশ্ব। বিদায়ী বছরের ব্যর্থতাকে সরিয়ে রেখে নতুন বছরে নতুনভাবে পথ চলা যেন শুভ হয়, সেই বাসনা সবার। আরও জানাচ্ছেন সিরাতুল মুস্তাকিম। 2024 সালকে পেছনে ফেলে 2025 সালকে আলিঙ্গন করল সারা বিশ্ব। বদলে গেল ক্যালেন্ডারের পাতা। প্রকৃতির আপন নিয়মেই মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল আরেকটি বছর। নতুন বছরে ধ্বংসাত্মক রাজনীতি যেন মাথা চাড়া না দিতে পারে, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। জীবনের নিরাপত্তা, সহনীয় দ্রব্যমূল্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা যেন বজায় থাকে, সেই আশা করছেন সকলে। আমাদের দেশে তো অনেক বড় একটা পরিবর্তন এসেছে। আমি চাই যেই সমস্যাগুলো এখনো চলছে সেগুলো থেমে যাক, সেগুলোর একটা অনেক হিউজ একটা চেঞ্জ আসুক, দেশ আরো সুন্দরভাবে আগায় যাক, এটাই প্রত্যাশা। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, দুর্নীতিমুক্ত, জঙ্গি, সন্ত্রাসবাদ থেকে নিরাপদ থাকবে সমাজ, বিনাশ হবে অগণতান্ত্রিক অপশক্তি। দেশের জন্য আসলে আমরা তো একটা নিউ চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো আমরা আশা করব যে চেঞ্জটা পজিটিভ হবে এবং অবশ্যই আমরা যেই ড্রিমগুলো নিয়ে আসলে এই গণ অভ্যুত্থান বা যেটাই হলো, তো এই ড্রিমগুলো যাতে আমরা অ্যাচিভ করতে পারি, কোনো স্পেসিফিক পলিটিক্যাল পার্টির ফেভারে যাতে না যায়, সেটা দেশের ফেভার আর দেশের কান্ট্রি পিপলের ফরে যাতে যায় আর কি। 31st নাইট উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আতশবাজি, পটকা ফোটাতে ও ফানুস ওড়াতে দেখা গেছে। তবে অন্যবারের তুলনায় কম হওয়ায় খুশি সাধারণ মানুষ। আগের বারের মতো এখানে পটকা, ফানুস এগুলো কম দেখা যাচ্ছে, যেটা কিনা ভালো, কারণ পরিবেশের জন্য এগুলো ক্ষতিকর, অনেক প্রাণী মারা যায়। এবার এগুলো দেখে ভালো লাগছে যে পরিবেশ দূষণ কম হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। আতশবাজি, তারপর শব্দ দূষণ আগের বারের চেয়ে অনেকই কম, এটা ভালো লাগছে। তবে চাই এটা একদমই না হোক। নতুন বছরের নতুন উদ্যমে সমস্ত পিছুটান ছেড়ে এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশাই সাধারণ মানুষের। উদযাপন করার জন্য আপনাকে আতশবাজি করতে হবে না বা ফানুস করতে হবে না, উদযাপন হচ্ছে নিজের ভিতর থেকে আসে। সিরাত আল মুস্তাকিম,
একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, খুলনা থেকে প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন বছরের প্রত্যাশা নিয়ে, তার সঙ্গে কথা বলবো। মহেন্দ্র, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। নতুন বছর নিয়ে আপনার প্রত্যাশা কি, খুলনাবাসীর প্রত্যাশা কি, সেটি সম্বন্ধে আমাদের জানান। আফিফা, বৈষম্যহীন বাংলাদেশের আশা জাগিয়ে ডুবে গেছে 2024-এর শেষ সূর্য। আজ উদিত হলো 2025-এর প্রথম দিনের সূর্য। 365 দিনের হিসাব নিকাশের পিছিয়ে রেখে নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়েই খুলনাবাসীরা 2025 সালকে স্বাগত জানিয়েছে। গতকাল রাতে উন্মুক্তভাবে কোনো আয়োজন না থাকলেও তারা নিজেভাবেই কিন্তু তাদের পরিকল্পনা অনুযায়ী নতুন বছরকে সাজিয়েছে নানা পেশার মানুষেরা। আপনাকে বলে রাখতে চাই, এবছর নতুন বইয়ের উৎসব না হলেও স্কুলগুলো কিন্তু তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। 9,82,000 প্রাথমিক শ্রেণীর বই প্রয়োজন হলেও তারা প্রয়োজন মতো বই পেয়েছে এবং তারা এই নিয়েই কিন্তু আজকে উৎসব করবে। এবং বিভিন্ন পেশাজীবীরা তারা আশা করছে যে এই 2025 হবে দুর্নীতিমুক্ত এবং নতুন বাংলাদেশ। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন্দ্র, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বছরের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়। সচিবালয়ের আগুনের পেছনে নাশকতা নেই, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন। রাজশাহী শহরে বাস টার্মিনালটি ব্যবহার হচ্ছে গ্যারেজ হিসেবে, বাড়ছে যানজট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে